প্রীতি কলকাতার এক বিশাল উদ্যোগপতির মেয়ে। সে নিজের বন্ধুবান্ধবের সঙ্গে গ্রামে ঘুরতে এসেছে। প্রীতির এক বান্ধবীর গ্রামের বাড়িতে তার মামা বাড়ি রয়েছে। সে তার বান্ধবীর সঙ্গেই তার মামা বাড়িতেই ঘুরতে এসেছিল। সেখানে এসে হঠাৎ করেই মাঝ রাস্তায় তাদের গাড়ির টায়ারটা পাংচার হয়ে যায়। এদিকে প্রীতির তো সময় মতো বাড়িতেও ফিরতে হবে, তা না হলে তার বাবা মা তার জন্য চিন্তাও করবে। তাই প্রীতি। নমস্কার বন্ধুরা, সম্ভবা আমি যুগে যুগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই কাহিনী খুবই শিক্ষামূলক ও প্রেরণাদায়ক হতে চলেছে, তাই আজকের এই কাহিনীটি অবশ্যই দেখুন। এই কাহিনীটি আপনাদের জীবনে অনেক কিছু শিক্ষা প্রদান করবে। দেখ জয়িতা, একটা কাজ কর, তুই বরঞ্চ ড্রাইভারকে বলে দে যে সে যেন গাড়িটা ঠিক করিয়ে সোজা কলকাতার দিকে চলে যায়। আমরা ট্রেনে করে বাড়ি চলে যাই, চল। প্রীতির কথা শুনে জয়িতা প্রীতিকে বলতে লাগলো, কিন্তু প্রীতি, তুই ট্রেনে যাবি? তুই ট্রেনে চড়তে পারবি? তোর অসুবিধা হবে না? প্রীতি বলল, আরে না না, কিসের অসুবিধা হবে? একদিন ট্রেনে চড়লে এমন কিছু অসুবিধা হবে না, তুই চল তো। তখনই জয়িতা বলতে লাগলো, দেখ প্রীতি, এখানে কিন্তু স্টেশন অবধি পৌঁছানোর জন্য আমাদের ভ্যানে করে যেতে হবে। ভ্যানের নাম শুনে প্রীতি খানিকটা অবাক হয়ে গেল। সে বলল, কেন, এখানে কি টোটো অথবা অটো বা রিক্সা কিছু পাওয়া যায় না? জয়িতা বলতে লাগলো, পাওয়া যায়, কিন্তু এখানে বেশিরভাগ মানুষ ভ্যানে করেই যাতায়াত করে। চল না একদিন, এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স, তোর ভালো লাগবে। তাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল, তখনই এক ভ্যানওয়ালা তাদের পাশ দিয়ে চলে যাচ্ছিল। তখনই জয়িতা বলতে লাগলো, ও ভ্যানওয়ালা, দাঁড়াও, আমরা স্টেশনে যাব, আমাদের একটু স্টেশন অবধি ছেড়ে দাও। সেই ভ্যান চালক একটি যুবক ছেলে ছিল, তাকে দেখতেও বেশ সুন্দর ছিল। ভ্যান চালকটি বলতে লাগলো, ঠিক আছে ম্যাডাম, আপনারা বসুন, আমি নিয়ে যাচ্ছি। ভ্যান চালকের কথা শুনে প্রীতি আর জয়িতা ভ্যানের উপর উঠে বসলো। প্রীতি বলল, সত্যি জীবনে এটা নতুন এক্সপিরিয়েন্স, আগে কখনো এইভাবে ভ্যানে চড়িনি। ভালোই লাগছে, আমার খারাপ লাগছে না, কিন্তু বেশ খোলা খোলা হাওয়াতে বেশ ভালোই লাগছে যেতে। জয়িতা বলতে লাগলো, আরে তার জন্যই তো তোকে বললাম, চল ভ্যানে করে চল। তুই কোনোদিনও আগে ভ্যানে উঠিসনি না, দেখ কেমন লাগে। এক্সপিরিয়েন্সটা কিন্তু সারা জীবন মনে রাখতে পারবি। এভাবেই জয়িতা আর প্রীতি একে অপরের সঙ্গে কথা বলছিল। হঠাৎ করেই প্রীতির ফোন বেজে উঠল। ফোন ধরা মাত্রই প্রীতি একটু ঝগড়াঝাটি করতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, আমি তোমাকে বলেছি না আমি এটা করব না, আমার ভালো লাগে না, এছাড়াও আমার এখন এই সমস্ত কিছুর কোনো ইচ্ছা নেই, তুমি কেন শুধু শুধু বারবার আমাকে বিরক্ত করছো? এমনটা বলে প্রীতি রেগে মেগে ফোন কেটে দিল। এদিকে সেই রিকশাওয়ালা যুবকটি প্রীতিকে বলতে লাগলো, কী ব্যাপার ম্যাডাম, কোনো অসুবিধা আছে? প্রীতি বলতে লাগলো, না না, কোনো অসুবিধা নেই, চলো তুমি তোমার কাজ করো, তোমার এসব দিকে আবার ধ্যান দেওয়ার কি আছে? কিছুক্ষণ বাদে প্রীতি আর জয়িতা দুজনেই প্ল্যাটফর্মের সামনে এসে উপস্থিত হলো। তখন প্রীতি সেই রিকশাওয়ালা ছেলেটিকে জিজ্ঞেস করতে লাগলো, কি তোমার কত টাকা হয়েছে? ছেলেটি বলল, দুজনের মিলে মোট 60 টাকা হয়েছে। প্রীতি যখন মানি ব্যাগটা খুললো, দেখলো তার কাছে সব কটা 500 টাকার নোট। প্রীতি একটা 500 টাকার নোট ছেলেটিকে দিয়ে বলতে লাগলো, এই নাও, আমাকে খুচরো দাও। ছেলেটি বলল, ম্যাডাম, 500 টাকা খুচরো তো আমার কাছে হবে না, আমি একজন সাধারণ ভ্যান চালক, এত টাকা আমি কোথা থেকে পাবো? তখনই প্রীতি বলল, কিন্তু আমার কাছেও তো খুচরো নেই। কিরে জয়িতা, তোর কাছে খুচরো আছে? জয়িতা বলল, না রে, আমার কাছেও খুচরো নেই। তখনই প্রীতি বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, তোমার আমাকে টাকা ফেরত দিতে হবে না, তুমি টাকাটা রেখে দাও। ভ্যান চালক বলল, না ম্যাডাম, আমার যা পারিশ্রমিক আমি সেটাই নেব, আমি এত টাকা নিতে পারবো না, আপনি বরঞ্চ টাকাটা রেখে দিন। এদিকে ছেলেটির এত সততা দেখে প্রীতি বলতে লাগলো, সত্যি তোমার মতো মানুষ আমি জীবনে প্রথম দেখলাম। তোমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে ঝট করে টাকাটা নিয়ে নিত, কিন্তু তোমাকে আমি 500 টাকা দিতে চাইছি, তবে তুমি নিতে চাইছো না। তখনই ছেলেটি বলতে লাগলো, আসলে ম্যাডাম, আমি সৎ পথে উপার্জন করতে ভালোবাসি, আমি কষ্ট করে উপার্জন করি, হতে পারে আমার উপার্জনটা খুব কম, কিন্তু আমি যতটুকু উপার্জন করি ততটুকু সৎ পথেই করি, এর জন্যে আমার নিজের অন্তরটা খুব শান্তি থাকে। এই 500 টাকা উপার্জন করতে আমার হয়তো 3-4 দিন লেগে যাবে,
কিন্তু তবুও আমি কষ্ট করেই এই টাকাটা উপার্জন করতে চাই। শুধু শুধু আমি বিনা খাটনিতে এই টাকাটা নিতে চাই না আপনার কাছ থেকে। তখনই প্রীতি বলতে লাগলো, সত্যিই তোমার সঙ্গে দেখা করে আমার খুব ভালো লাগলো। আচ্ছা, তুমি পড়াশোনা কতদূর করেছো? সেই রিকশাওয়ালাটি বলতে লাগলো, ম্যাডাম আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তারপর অনেক চাকরির জন্য ঘোরাফেরা করেছি, কিন্তু কোথাও চাকরি পাইনি, তাই ভাবলাম বাবার ভ্যানটাই চালাই। প্রীতি বলল, আশ্চর্য, তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরও ভ্যান চালাচ্ছ? ছেলেটি বলতে লাগলো, ম্যাডাম সৎ পথে উপার্জন করতে চাই, আর কোনো কাজকেই আমি ছোট বলে মনে করি না। তখনই প্রীতি সেই ছেলেটিকে একটি কার্ড ধরিয়ে দিয়ে বলতে লাগলো, এই নাও, এটা আমার কার্ড। তুমি এক কাজ করো, তুমি 2-4 দিনের মধ্যেই শহরে গিয়ে আমার সঙ্গে দেখা করো। এই ঠিকানায় পৌঁছে তুমি আমাকে ফোন করবে, আমি তোমার সঙ্গে দেখা করব। এমনটা বলেই প্রীতি সেখান থেকে চলে গেল। এদিকে সেই ভ্যান চালকও নিজের ভ্যান নিয়ে এগিয়ে যেতে লাগলো। কিছুটা দূর যাওয়ার পরেই তার অনুভব হলো তার ভ্যানে মনে হয় কোনো একটা জিনিস রয়ে গেছে। ভ্যান থেকে নামার পর সে যখন দেখলো ওখানে সে একটা পার্স পড়ে থাকতে দেখলো। ভ্যান চালক ছেলেটি সঙ্গে সঙ্গে ভ্যানের থেকে নামলো এবং পার্সটি খুলে দেখতে লাগলো। সেই পার্সের ভিতর অনেকগুলো টাকা ছিল আর প্রীতির ছবি ছিল। তখন সে ভ্যানওয়ালাটি ভাবতে লাগলো, এটা তো ওই ম্যাডামের পার্স, আমার এক্ষুনি যাওয়া উচিত আর ম্যাডামকে এই পার্সটা দিয়ে দেওয়া উচিত। এমনটা ভেবেই সেই ভ্যানওয়ালা ছেলেটি আবারও স্টেশনের দিকে রওনা দিল। কিন্তু রিকশাওয়ালা ছেলেটি যতক্ষণে প্ল্যাটফর্মে পৌঁছলো ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে। ছেলেটি ভাবতে লাগলো, ম্যাডামকে এই পার্সটা দেওয়ার জন্য আমাকে শহরেই যেতে হবে। এমনটা ভেবে পরদিন সকাল সকাল ছেলেটি শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। তার কাছে ম্যাডামের সেই কার্ডটা ছিল। শহরে পৌঁছে সে প্রীতিকে ফোন করলো। ছেলেটি প্রীতিকে ফোন করে বলতে লাগলো, ম্যাডাম কালকে আপনি আমাকে ফোন করতে বলেছিলেন, শহরে এসে আপনাকে ফোন করে জানাতে বলেছিলেন আমি শহরে পৌঁছে গেছি। আপনি যে ঠিকানায় আসতে বলেছিলেন আমি ওই ঠিকানায়ও পৌঁছে গেছি, এই বিল্ডিংটার নিচেই দাঁড়িয়ে আছি। ম্যাডাম আপনি আমাকে ফোন করতে বলেছিলেন তাই ফোন করলাম আপনাকে। আসলে ম্যাডাম আমি একটু অন্য কারণেও এখানে এসেছি। তখনই প্রীতি তাকে বলতে লাগলো, হ্যাঁ, তুমি এক কাজ করো, এখানে গার্ডকে বলো 2য় তলায় তোমাকে পৌঁছে দিতে, সে তোমাকে লিফট দেখিয়ে দেবে, তুমি লিফটে করে চলে আসো। আমি একজনকে লিফটের সামনে দাঁড় করিয়ে দিচ্ছি, সে তোমাকে আমার কাছে নিয়ে আসবে। তারপর ছেলেটি সেখানকার গার্ডের সহযোগিতায় লিফটে করে 2য় তলায় পৌঁছলো এবং সেখানে একজন ব্যক্তি তার জন্য অপেক্ষা করছিল। সে ব্যক্তি ওই ছেলেটিকে নিয়ে প্রীতির কাছে পৌঁছলো। ছেলেটি যখন প্রীতির অফিসে পৌঁছলো সে দেখলো ঝাঁ চকচকে অফিস, সেখানে অনেক কর্মীরা কাজ করে আর প্রীতি একটি কাচের কেবিনে বসে আছে। ছেলেটি প্রীতির কেবিনের দরজাটা হালকা করে খুলে বলতে লাগলো, ম্যাডাম আমি কি ভেতরে আসতে পারি? প্রীতি বলল, হ্যাঁ আসো, এখানে এসে বসো। তারপর প্রীতি ছেলেটিকে বলতে লাগলো, আসলে আমার কালকে তোমার নামটাই জিজ্ঞেস করা হয়নি, আমি তো তোমার নামই জানি না, তোমাকে কী নামে ডাকবো। তখনই ছেলেটি বলতে লাগলো, ম্যাডাম আমার নাম হলো জয়ন্ত। তখনই প্রীতি বলতে লাগলো, তা জয়ন্ত তোমাকে আমি তোমার সমস্ত সার্টিফিকেট নিয়ে আসতে বলেছিলাম, তুমি সেগুলো নিয়ে এসেছো? সমস্ত ডকুমেন্টস তুমি নিয়ে এসেছো তো? জয়ন্ত বলতে লাগলো, হ্যাঁ ম্যাডাম সমস্ত কিছুই নিয়ে এসেছি, এছাড়াও আরও একটা জিনিস নিয়ে এসেছি। আসলে কালকে আপনি যখন ভ্যানে বসেছিলেন আপনি কোনোভাবে আপনার পার্সটা আমার ভ্যানেই রেখে চলে এসেছিলেন, সেটা ফেরত দিতেও আমি আপনার কাছে এসেছি। তখনই প্রীতি মাথায় হাত দিয়ে বলতে লাগলো, আরে এটা তাহলে তোমার ভ্যানে রয়ে গেছে, আমি কত জায়গায় পার্সটা খুঁজছিলাম, জানো তো এতে আমার অনেক দরকারি ডকুমেন্টসও ছিল। জয়ন্ত বলতে লাগলো, জানি ম্যাডাম, তাই তো এটা দিতে ছুটে আসলাম। তখনই জয়ন্ত বলতে লাগলো, ম্যাডাম এতে আপনার অনেক টাকা পয়সাও রয়েছে, আপনি দয়া করে গুনে নিন না। প্রীতি বলল, জয়ন্ত আমি তোমাকে বিশ্বাস করি, তুমি তোমার সততার প্রমাণ আমাকে কালকেই দিয়ে দিয়েছো, তাই শুধু শুধু টাকাগুলো গুনে আমি তোমাকে অপমান করতে চাই না। তারপর প্রীতি জয়ন্ত সমস্ত ডকুমেন্টস দেখলো, তার সমস্ত সার্টিফিকেট দেখলো। জয়ন্ত সমস্ত সার্টিফিকেট দেখে প্রীতি তো হতবাক হয়ে গেল। জয়ন্ত একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, প্রত্যেকটি সাবজেক্টে সে খুব ভালো নাম্বার নিয়ে পাশ করেছে। তখনই প্রীতি জয়ন্তকে বলতে লাগলো, জয়ন্ত তুমি আজ থেকে আমার অফিসে অ্যাকাউন্ট দেখাশোনা করবে, তোমার স্যালারি হবে মাসে 30,000 টাকা।
প্রীতির মুখে কথা শুনে জয়ন্ত যেন আকাশ থেকে পড়ল। সে বলতে লাগলো, ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি জানেন না আপনি আমার কী উপকার করেছেন। আমার অসুস্থ মা বিছানা শয্যা হয়ে রয়েছেন, আমার বাবাও এখন আর কাজ করতে পারেন না। অত বড় সংসারের দায়িত্ব শুধুমাত্র আমার ঘাড়ে রয়েছে। আমার ভাইটা এখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তাই বাধ্য হয়ে আমি কাজের খোঁজ করেও যখন কাজ পাইনি তখন ভ্যান নিয়ে বেরিয়েছিলাম সংসার চালানোর জন্য। কিন্তু ভগবান আমাকে আপনার সঙ্গে দেখা করিয়ে দিল। আমার ভাগ্যটাই খুলে গেল ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। প্রীতি বলতে লাগলো, আমাকে ধন্যবাদ করার কিছু নেই। আমি তোমার মধ্যে একজন সৎ মানুষ দেখেছি, তাই তো আমি তোমাকে ছাড়া অন্য কাউকে এই ব্যাপারে বিশ্বাস করতে পারছি না। কিছুদিন ধরেই আমি একজন অ্যাকাউন্টের লোক খুঁজছিলাম যে আমার অ্যাকাউন্ট দেখাশোনা করবে, আর আমি তোমার থেকে ভালো কাউকে পাবো বলে আমার মনে হয় না। জয়ন্ত, তুমি এই চাকরিটা ডিজার্ভ করো, তাই আমি তোমাকে এই চাকরিটা দিয়েছি। আসলে আমি এই অফিস দেখাশোনা করতাম না, এই অফিস আমার বাবাই দেখাশোনা করতো এতদিন। তবে মাঝখানে কিছুদিন আমার বাবা একটু অসুস্থ হয়ে পড়ে, তাই এগুলো আমাকে দেখাশোনা করতে হচ্ছে। আর এখানে আসার পর আমি দেখলাম অ্যাকাউন্টে খুব বড়সড় ঘোটালা হচ্ছে, গোলমাল হচ্ছে। তাই আমি অনেক দিন ধরেই একটা অ্যাকাউন্টেন্ট খুঁজছিলাম যে আমার অ্যাকাউন্টটা দেখাশোনা করতে পারে। তাই একদিক থেকে তোমার মতো সৎ মানুষ পেয়ে আমারই উপকার হলো। তারপর থেকে জয়ন্ত সেই অফিসেই অ্যাকাউন্ট দেখাশোনা করতে লাগলো। দেখতে দেখতেই কয়েক মাস কেটে গেল। জয়ন্ত এখন প্রতিদিন সময় মতো নিজের অফিসে আসে এবং অফিসের সমস্ত অ্যাকাউন্ট দেখাশোনা করে। সে প্রীতির একজন বিশ্বস্ত ব্যক্তিতে পরিণত হয়েছে। এদিকে প্রীতিও জয়ন্তকে মনে মনে খুব পছন্দ করত। তার সততা তাকে অনেক আগেই মুগ্ধ করেছিল। হঠাৎই একদিন অফিসে এসে প্রীতি জয়ন্তকে নিজের কেবিনে ডেকে পাঠালো। সেদিন প্রীতিকে দেখতে খুবই দুশ্চিন্তাগ্রস্ত বলে মনে হচ্ছিল। জয়ন্ত যখন কেবিনে ঢুকলো তখন প্রীতি জয়ন্তকে বলতে লাগলো, জয়ন্ত, আমার তোমার সঙ্গে একটা কথা আছে। এই কথাটা খুব দরকারি, আর আমি তোমাকে ছাড়া এই কথাটা আর কাউকে বলতে পারবো না, কারণ আমি তোমাকে ছাড়া এই অফিসে আর কাউকে এতটা বিশ্বাস করি না। জয়ন্ত বলতে লাগলো, ম্যাডাম আপনাকে দেখে খুবই দুঃখিত আর খুব চিন্তিত মনে হচ্ছে। কি ব্যাপার আপনি আমাকে বলুন, আমার হাতে যদি কোনো কিছু থাকে আমি অবশ্যই আপনার সাহায্য করব। তখনই প্রীতি জয়ন্তকে বলতে লাগলো, আসলে জয়ন্ত, আমার কালকের মধ্যেই বিয়ে করতে হবে। আসলে আমার বাবার শরীর খুব খারাপ, তিনি এখন হসপিটালে ভর্তি, আর উনি মৃত্যুর আগে আমার বিয়ে দেখে যেতে চান। এছাড়াও আমার বাবা প্রপার্টির উইল এমনভাবেই তৈরি করেছেন যে আমি বিয়ে না করলে এই সমস্ত প্রপার্টি আমার কাকা এবং জ্যাঠাদের হাতে চলে যাবে। আসলে আমি আমার বাবার একমাত্র মেয়ে, আর আমি একটু রাগী স্বভাবের, তাই আমার বাবা আমার উপরে এই প্রপার্টির ভার দিয়ে যেতে চান না। তিনি আমার প্রপার্টির দায়িত্ব আমার স্বামীর হাতে দিয়ে যেতে চান। উনি ভাবেন আমি এই কোম্পানির দায়িত্ব নিতে পারবো না। আর দেখো আমার বাবার যা শরীরের অবস্থা, ডাক্তার ওনাকে 72 ঘন্টা সময় দিয়েছেন, আর আমার কাছে বেশি সময়ও নেই। আমার এক্ষুনি কাউকে না কাউকে বিয়ে করতেই হবে। আমি যদি বিয়ে না করি তাহলে বাবার উইল অনুযায়ী আমাদের সমস্ত সম্পত্তির দায়িত্ব আমার জ্যাঠা কাকার কাছে চলে যাবে, আর একবার যদি তাদের হাতে এই প্রপার্টি পড়ে ওরা কোনোদিনও আমাকে এই প্রপার্টির ভাগ দেবে না। এছাড়াও আমার বাবা অনেক কষ্ট করে এই কোম্পানিটা গড়ে তুলেছেন, তাই আমি চাই না আমার বাবার এই সম্পত্তি অন্য কারোর হাতে চলে যাক। জয়ন্ত, তুমি কি আমাকে বিয়ে করবে? প্রীতির মুখে কথা শুনে জয়ন্ত যেন আকাশ থেকে পড়ল। সে বলতে লাগলো, কিন্তু ম্যাডাম, আমি একজন সাধারণ মানুষ, আমি আপনার মতো এত কোটিপতি ঘরের মেয়েকে কিভাবে বিয়ে করব? আমি আপনার যোগ্য নই। প্রীতি বলল, জয়ন্ত, আমি তোমাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারছি না এই মুহূর্তে। এছাড়াও আমার তো কারোর সঙ্গে অ্যাফেয়ারও নেই যে আমি তাকে বিয়ে করে ফেলবো। তুমি প্লিজ আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করো, তুমি আমাকে বিয়ে করো। এদিকে জয়ন্ত যখন দেখলো যে তার কাছে প্রীতি বারবার করে সাহায্য চাইছে, তখন সে প্রীতিকে সাহায্য না করে পারল না। জয়ন্ত মনে মনে ভাবতে লাগলো, ইনি আমাকে নতুন জীবন দিয়েছেন, আজকে এনার জন্যেই আমার সংসার সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাতে পারছে। আর এই মুহূর্তে এসে ম্যাডাম যখন এত বিপদে পড়েছেন, আমার ওনাকে সাহায্য করা উচিত। পরেরটা পরে দেখা যাবে, এখন তো ওনাকে সাহায্য করা যাক। এমনটা ভেবে জয়ন্ত প্রীতিকে বিয়ে করতে রাজি হয়ে গেল। পরদিন সকালে তারা মন্দিরে গিয়ে বিয়ে করে নিল এবং কোর্ট ম্যারেজও করলো।
তারপর প্রীতি জয়ন্তকে নিয়ে তার বাবার কাছে হসপিটালে পৌঁছলো। প্রীতি নিজের বাবার কাছে গিয়ে জয়ন্তর সম্বন্ধে সমস্ত কথা তাকে জানালো। তখনই জয়ন্ত প্রীতির বাবার কাছে গিয়ে বলতে লাগলো, স্যার আপনি কিছু চিন্তা করবেন না, আমি প্রীতি ম্যাডামকে নিজের প্রাণ দিয়ে হলেও রক্ষা করব। আমি সারা জীবন ওনাকে সঙ্গ দিয়ে যাব। আপনি কিছু চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে থাকুন, দেখবেন আপনি সুস্থ হয়ে যাবেন। জয়ন্ত সম্বন্ধে জানার পর আর জয়ন্তর সঙ্গে কথা বলার পর প্রীতির বাবা তার উপরে বিশ্বাস করলেন। জয়ন্তর কথাবার্তা খুবই নম্র স্বভাবের ছিল, আর প্রথম দেখাতেই প্রীতির বাবার জয়ন্তকে অনেক পছন্দ হলো। নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে প্রীতির বাবা জয়ন্তর হাতটা নিজের হাতে ধরে বলতে লাগলো, বাবা আমি নিজের মেয়ের দায়িত্ব তোমার উপর দিয়ে গেলাম। আমার মেয়ে একটু রাগী স্বভাবের, কিন্তু তুমি তাকে মানিয়ে নিও। এমনটা বলে উনি পরলোক গমন করলেন। নিজের পিতার মৃত্যুতে প্রীতি প্রচণ্ড ভেঙে পড়ল। সে চিৎকার করে করে বাবা বাবা বলে কাঁদতে লাগলো। তারপর প্রীতি তার বাবার শেষকৃত্য সম্পন্ন করল। প্রীতির বাবার উইল অনুযায়ী এখন সেই সমস্ত সম্পত্তির মালিক প্রীতি হয়ে গেছিল। প্রপার্টির পেপার যখন প্রীতির হাতে চলে আসলো, তখন প্রীতি জয়ন্তকে বলতে লাগলো, দেখো জয়ন্ত, আমি তোমাকে বিয়ে করেছি, এখন আমরা স্বামী স্ত্রী। তুমি আর ওইখানে গ্রামের বাড়িতে থেকো না, তুমি আমার সঙ্গে এখানে চলে আসো, শহরের বাড়িতে থাকবে। তখনই জয়ন্ত বলল, কিন্তু ম্যাডাম আমি তো এটা করতে পারবো না, ওখানে আমার বাবা মা আছেন, আমার ভাই আছে, আমি তাদেরকে ছেড়ে তো আপনার সঙ্গে এই আরামায়েশের জীবন যাপন করতে আসতে পারবো না। তখনই প্রীতি বলল, তাতে কি হয়েছে, তোমার বাবা মাকেও এখানে নিয়ে আসো, আমার অনেক বড় বাড়ি, তোমার বাবা মার এখানে কোনো অসুবিধা হবে না। জয়ন্ত বলতে লাগলো, না ম্যাডাম আমি এটা করতে পারবো না, আমি আমার গ্রামের বাড়িতেই ঠিক আছি। আপনার যদি ওখানে যেতে হয় আপনি আমার সঙ্গে চলুন, তা না হলে আপনি এখানেই থাকতে পারেন। জয়ন্তর মুখে এমন কথা শুনে প্রীতি খুব দুশ্চিন্তায় পড়ে গেল, কারণ তার বাবার উইল অনুযায়ী তাদের দুজনকে তো একসঙ্গে থাকতে হতো। বাধ্য হয়ে প্রীতিকে জয়ন্তর বাড়িতে গিয়ে থাকতে হলো। প্রীতি একটি বিশাল কোটিপতি বাড়ির মেয়ে, তার 5 তলা বাড়ি, বাড়িতে 10-12টা চাকর বাকর, কিন্তু এখানে তার শ্বশুরবাড়ি একেবারে আলাদা। শ্বশুরবাড়িতে টিনের চালের বাড়ি, বাড়িতে ছোট্ট ছোট্ট 3টে ঘর, তার মধ্যে একটা ঘরে তার শ্বশুর শাশুড়ি থাকে, একটা ঘরে তার দেওর থাকে, আর একটা ঘর তার আর জয়ন্তর জন্য বরাদ্দ। শ্বশুরবাড়িতে প্রবেশ করা মাত্রই প্রীতি হাউ হাউ করে কাঁদতে লাগলো। সে বলতে লাগলো, আমি এখানে কিভাবে থাকবো, এখানে তো কোনো চাকর বাকরও নেই, এছাড়া আমার কাজবাজ কে করে দেবে। জয়ন্ত বলতে লাগলো, এখানে আপনার কাজ আপনাকেই করতে হবে, আপনার কাজ কেউ করে দিতে পারবে না, বরঞ্চ আপনার তো আপনার শ্বশুর শাশুড়িকেও দেখা উচিত। তবে আমি আপনাকে এর জন্য জোর করছি না, কারণ আপনি একজন কোটিপতি বাড়ির মেয়ে, আপনার এ সমস্ত কিছু করার কোনো অভ্যাস নেই, আপনি শুধু নিজের কাজটা নিজে করবেন তাহলেই হবে। তখনই জয়ন্তর মা বাবা সেখানে চলে আসলো। তারা নিজের বৌমাকে দেখে অনেক আদর করতে লাগলো তাকে। জয়ন্তর মা প্রীতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, মা তোমাকে তো দেখতে একেবারে রাজকন্যার মতো, আমার বৌমা না তো মনে হচ্ছে আকাশ থেকে কোনো পরী নেমে এসেছে। কিন্তু প্রীতির এই সমস্ত কিছু ভালো লাগছিল না। সে যেভাবে ছোটবেলা থেকে মানুষ হয়েছে, যেভাবে সে তার জীবন কাটিয়েছে, তার থেকে এই জীবনটা একেবারে আলাদা ছিল। এমনিতেই প্রীতি প্রচণ্ড রাগী স্বভাবের মেয়ে ছিল। হঠাৎ করে সে চিৎকার করে বলে উঠল, আপনারা দয়া করে এখান থেকে বেরিয়ে যান, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমি এই সমস্ত কিছু পছন্দ করছি না। বৌমার মুখে এমন কথা শুনে জয়ন্তর মা বাবা মনে মনে খুব দুঃখ পেলেন। তারা চুপচাপ সেই ঘর থেকে বেরিয়ে গেলেন। তখনই জয়ন্ত প্রীতিকে বলতে লাগলো, দেখুন ম্যাডাম, আপনি আমার বাবা মার সঙ্গে এমনভাবে ব্যবহার করবেন না। হতে পারে আপনি কোটিপতির মেয়ে, কিন্তু আমি কিন্তু আপনাকে বিয়ে করতে চাইনি। আপনি বিপদে পড়েছিলেন তাই আমি আপনাকে বিয়ে করেছিলাম। এছাড়াও আমার কিন্তু আপনার সম্পত্তির উপর কোনো লোভ নেই। আমি তো আপনাকে এখানে আসতেও বারণ করেছিলাম, আপনি শুধু শুধু এখানে আসলেন। তখনই প্রীতি বলতে লাগলো,
দেখো জয়ন্ত, আমি ইচ্ছে করে আসিনি। আমার এটা উইলেই লেখা আছে, আমার তোমার সঙ্গেই থাকতে হবে। আর তোমার সঙ্গে যদি থাকতে হয় তাহলে তুমি যেখানে থাকবে আমাকে তো সেখানেই থাকতে হবে। তখনই জয়ন্ত বলল, তাহলে ম্যাডাম, আপনার যদি এখানে থাকতে হয় তাহলে এই সমস্ত কিছু তো আপনাকে সহ্য করতেই হবে। দয়া করে আপনি আমার মা বাবার সঙ্গে আর দ্বিতীয়বার খারাপ ব্যবহার করবেন না। এমনটা বলেই জয়ন্ত সেই ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে পাড়ার লোকেরা বারবার করে নতুন বউকে দেখার জন্য ঘরের ভিতর ঢুকতে লাগলো। এই সমস্ত কিছু দেখে প্রীতির খুব অস্বস্তি হচ্ছিল। রাত্রেবেলা তাদের ফুলশয্যার খাট সাজানো হলো, কিন্তু প্রীতি যখন দেখলো যে জয়ন্ত ও তার ফুলশয্যার খাট সাজানো হয়েছে, তখন সে জয়ন্তের উপর প্রচণ্ড রেগে গেল। সে জয়ন্তকে বলতে লাগলো, দেখো, তুমি সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করবে না। আমি কিন্তু বিপদে পড়ে তোমাকে বিয়ে করেছি, আর তোমাদের বাড়ির লোক এভাবে ফুলশয্যার খাট সাজিয়েছে কেন? তখনই জয়ন্ত বলল, দেখুন ম্যাডাম, এরা তো এটা জানে না যে আপনি আমাকে বিপদে পড়ে বিয়ে করেছেন। এরা তো জানে আপনি আমাকে ভালোবেসে বিয়ে করেছেন, তাই এদের যেটা করণীয় এরা সেটা করেছে। কিন্তু আপনি কিছু চিন্তা করবেন না, আপনি তো আমাকে চেনেন। আমি কোনো অসৎ কাজে লিপ্ত হই না কখনো। আমি জীবনে কখনোই আপনার সুযোগ নেওয়ার চেষ্টা করব না। এমনটা বলেই জয়ন্ত একটি বালিশ নিয়ে পাশে একটি চাটাই বিছিয়ে সেখানে শুয়ে পড়ল। সেদিন জয়ন্তর এমন ব্যবহারে প্রীতি ভেতর থেকে অনেকটা বদলে গেছিল। তার মনে হয়েছিল সত্যি ছেলেটা খুব সৎ। সে চাইলেই সুযোগের সদ্ব্যবহার করতে পারত, আর আমি ওকে কিছুই বলতে পারতাম না, কিন্তু তাও সে এমনটা করেনি। পরদিন সকাল হতেই জয়ন্তর মা প্রীতির জন্য এক কাপ চা নিয়ে আসলো। সে প্রীতিকে মাথায় হাত দিয়ে বলতে লাগলো, মারে, তুই কিছু চিন্তা করিস না, এটা তুই নিজের ঘর মনে কর, আর আমাকে তোর মা বলেই মনে কর। তোর এখানে কোনো কষ্ট হবে না, দেখিস। জয়ন্তর মা যখন প্রীতিকে এমনটা বলল, তখন প্রীতির চোখ থেকে জল বেরিয়ে আসলো। কারণ প্রীতির মা ছোটবেলাতেই তাকে ছেড়ে চলে গেছিল। ছোট্টবেলা থেকেই প্রীতি মায়ের ভালোবাসা কি হয় সেটা জানতো না। এক মুহূর্তে যেন তার রাগ, তার অহংকার কোথায় ধূলিসাৎ হয়ে গেল। আবেগের বশে প্রীতি জয়ন্তর মাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। এদিকে সকাল সকাল জয়ন্ত ঘুম থেকে উঠে যখন প্রীতিকে এইভাবে কাঁদতে দেখল, সে হতবাকের মতো তার দিকে তাকিয়ে রইল। জয়ন্ত মনে মনে ভাবতে লাগলো, পাগলিটা মনের দিক থেকে খুব সরল। এইভাবেই দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল। এই কয়েক মাসে প্রীতি আর জয়ন্তর মধ্যেকার দূরত্ব অনেক অনেক কমে গেছিল। তারা প্রতিদিন একসঙ্গে অফিস যেত, একসঙ্গে বাড়িতে ফিরত, এবং বাড়িতে আসার পরও তার শাশুড়ি মা তাকে অনেক ভালোবাসত, তাকে অনেক যত্ন করত। সে জেদি অহংকারী মেয়েটা এখন একটা সরল, সাদা এবং শান্ত মেয়েতে পরিণত হয়ে গেছিল। এমনই একদিন প্রীতি জয়ন্তকে বলতে লাগলো, জয়ন্ত, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর আমি চাই আমরা দুজনে একটা সুখের সংসার গড়ে তুলি। সেদিন প্রীতির কথা শুনে জয়ন্ত প্রীতির কথায় সম্মতি জানালো। সে প্রীতিকে বলতে লাগলো, প্রীতি, আমিও তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, আমিও তোমার সঙ্গে নিজের জীবনের নতুন সূচনা করতে চাই। সেদিনের পর থেকেই প্রীতি আর জয়ন্তর জীবনের একটা নতুন অধ্যায় শুরু হলো। তারা একে অপরকে সম্পূর্ণরূপে স্বামী স্ত্রী হিসেবে মেনে নিল। এখন তারা সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাচ্ছে, এবং জয়ন্ত প্রীতির বাবার সেই অপার সম্পত্তির দেখাশোনা করছে। জয়ন্ত তার বাবার বিজনেসকে আরও অনেক বড় করে তুলেছে। তাদের বিজনেস এখন দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বন্ধুরা, সময় সব সময় কারোর একরকম থাকে না, সময় পরিবর্তন হয়, আর কার সময় কখন কিভাবে পরিবর্তন হয়ে যাবে সেটা তো কেউই বলতে পারে না। তবে আমার মনে হয় সৎ এবং ন্যায়পরায়ণ মানুষের জীবনের চাকা একদিন না একদিন ভালো পথে অবশ্যই ঘোরে।
এই বিষয় নিয়ে আপনাদের কি ধারণা? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। এছাড়াও আপনাদের কাছেও যদি এমন কোনো কাহিনী, এমন কোনো প্রসঙ্গ থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর হ্যাঁ, গল্প জানানোর সঙ্গে সঙ্গে আপনারা নিজেদের নাম এবং ঠিকানা অবশ্যই জানাবেন।